আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি অন্য মঞ্চের আজকের আলোচনায়। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনি এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তীতে ভিডিওটি যে যেখান থেকে দেখবেন, আপনাদের সকলকে জানাই আমি আমার প্রাণঢাল অভিনন্দন এবং শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা প্রকাশ করি। সার্বক্ষণিক আমার সাথে থেকে আমার ভিডিওগুলো শুনে এবং লাইক কমেন্টস করে সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়ার জন্য। আপনাদের লাইক কমেন্টস প্রতিনিয়ত দরকার। কিছু পারেন আর না পারেন, অন্তত পক্ষে একটা লাভ রিয়েক্ট, অ্যাংরি রিয়েক্ট দিয়ে, যারা ভালো লাগে না অ্যাংরি রিয়েক্ট হইলে দিয়ে। কারণ প্রতিটা কমেন্টস, একটা কমেন্টস 1,000 জনের কাছে আবার ভিডিওটা পাঠায়। এটা ভিডিওর একটা সিস্টেম বা ইউটিউবের একটা সিস্টেম। সুতরাং আরো 1,000 জন শুনে এই কাজটুকু করেন এবং সাবস্ক্রাইব করেন। আপনার যদি পছন্দ হয়, ভালো লাগে, সাবস্ক্রাইব করুন। থাম্বনেল এবং ব্যানার দেখে আপনারা হয়তো চিন্তা করছেন হঠাৎ করে এটা কি বললাম, হাই প্রোফাইল মিটিং। হ্যাঁ, এটা তো আজ আপনারা গতকাল সারা রাতে অনেকেই ভিডিওগুলো করেছে, হাই প্রোফাইল মিটিং চলছে, হাই প্রোফাইল মিটিং চলছে। আমি এই মুহূর্তে দিচ্ছি, কারণ হচ্ছে মিটিংটা শুরু হবে আজকে দিনের 12টার পরে, মানে 12টা থেকে 1টার ভেতরে সবাই ঢুকা শুরু করবে। তো আজকের মিটিং এ যারা আছে, এটা হচ্ছে যে আমাদের বিপ্লব বড়ুয়া, প্রধানমন্ত্রীর সাবেক সহকারী ও আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার নেতৃত্বে যাচ্ছে 13 জনের একটা গ্রুপ। তার মধ্যে আমাদের রেজাউল করিম ভাই আছেন, যিনি পানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন। হয়তো বলতাম যে উনি মন্ত্রী, আরে না, কারণ রেজাউল করিমের কমিটিতে কোনো পদ পদবি নেই। বিপ্লব বড়ুয়ার আছে এবং শেখ হাসিনা খুব কাছে থাকার কারণে, নেত্রী কাছে থাকে না, তার নেতৃত্বে যাচ্ছেন। বা আপনি ধরে নেন কারণ নেতৃত্বে যাচ্ছেন না, এদের ডাকা হয়েছে। তো সেখানে আমেরিকা থেকে অলরেডি চলে গেছেন উনি, আজকে 3 দিন যাবত ওখানে আছেন। রেজা ভাই লন্ডনে ছিলেন, উনিও গেছেন। আজকে অনেকে হয়তো ওনার ফটোটা দেখেছেন, এই গৌতম লাহিড়ী দাদার সাথে বসে ওনাদের ফটোটা। ওনারা দুইজনে হাই প্রোফাইল, দুইজন ছাড়াও আছে খাগড়াছড়ি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অপু ত্রিপুরা, এবং আছেন রোকেয়া প্রাচী। আপনার সকলেই চিনেন রোকেয়া প্রাচীকে। আম, এবং মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ঝর্ণা বারৈ, এবং মহিলা আওয়ামী লীগের সম্পাদক মন্ডলীর সদস্য রাখি, যেটা কিনা আমাদের নানক ভাইয়ের মেয়ে, আপনারা সকলে জানেন। এবং যুব মহিলা লীগের আরেক সম্পাদক অরুণী, আপনারা সকলে এনাদের চিনেন। এছাড়াও আরো বেশ কিছু লোক যাচ্ছে, টোটাল 13 জনের একটা গ্রুপ। আজকে নেত্রীর সাথে বৈঠক। নেত্রীর সাথে এই বৈঠকটা আসলে হাই প্রোফাইল এই জন্যই বলছি যে গত 8-10 দিন যাবৎ বিভিন্ন গ্রুপে গ্রুপে মিটিং হচ্ছে। তবে এখনকার এই মিটিং নেত্রী বলার পরে যে আমি আসছি ডিসেম্বরে, বলার পরে এটা হচ্ছে যে সর্ব হাই প্রোফাইল মিটিং। এরপরে এখন সম্ভবত সপ্তাহে 3 দিন বা 4 দিন প্রতিদিনই মিটিং হইতে থাকবে। আগামী যে মিটিংটা আছে সম্ভবত ঢাকা সিটি কর্পোরেশন উত্তর দক্ষিণের পুরুষ কমিশনার, মহিলা কমিশনার, এইভাবে নিয়ে নিয়ে মিটিং গুলো হবে। কারণ নেত্রী যখন দেশে আসবেন তখন বিভিন্ন জায়গায় আমাদের এই সেক্টরের লোকগুলোকে দরকার। কারণ এখন তো এই মুহূর্তে তো আমাদের ঐক্যের দরকার, বিভেদের দরকার নাই। এই মুহূর্তে আমাদের সংযোগের দরকার, বিয়োগের দরকার নাই। সুতরাং এই হাই প্রোফাইল মিটিং চলছে। এই হাই প্রোফাইল মিটিং থেকে মিটিং শেষে কালকের টানা টোটাল মিটিং গুলোর শেষে হয়তো আমরা, আজকে যেহেতু 12 তারিখ, হয়তো 30 তারিখ বা আগামী মাসের যে কোনো সময় আমরা দুইটা ইনফরমেশন পেতে পারি। সে দুইটা ইনফরমেশন, একটা হচ্ছে যে যে নেত্রীর পক্ষ থেকে যে কোনো একজন, হয়তো নেত্রী যা যা বলবে সেটা আমাদের মাঝে পৌঁছে দেওয়ার জন্য একজন হইতে পারে। এবং আইন অঙ্গনের তো আমার অনেক আইনজীবীর সাথে কথা হচ্ছে, মিটিং হচ্ছে বিভিন্ন ধরনের। বাংলাদেশ থেকে অনেক আইনজীবী অলরেডি ঘুরে এসেছেন, বিদেশে যারা আছেন তারাও কথা বলছেন। এইটারও একটা আইন ফোরাম করে সেখানেও একজন বা দুইজন, মিডিয়া সেলের মিডিয়া প্রচারের জন্য একজন বা দুইজনের নাম এভাবে ঘোষণা হতে পারে। মানে এগুলো কোনো ডিরেক্ট পদবি না এই মুহূর্তে। মানে এটা বলেন যুদ্ধকালীন একটা সিস্টেম, যুদ্ধকালীন একটা সিস্টেম তৈরি হবে। তো এই হচ্ছে যে হাই প্রোফাইল মিটিংটা শুরু হয়েছে আজকে থেকে। মানে আপনাদের কাছে যখন ভিডিওটা যাবে ঠিক তার ঘন্টা দুয়েক পর থেকে হাই প্রোফাইল মিটিংটা শুরু হবে।
তো এইসব হাই প্রোফাইল মিটিং এর কি প্রয়োজন? বা নেত্রী চাইলে তো অমুক 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 অমুক, ধরেন আমারই বলে যে তুই মিডিয়া ব্যক্তিত্ব, আপনারে বলে দিল যে তুই আইন ব্যক্তিত্ব, অমুকেরে বলো যে তুই মায়ের ব্যক্তিত্ব, এইভাবে করে দিতে পারতো না। এইভাবে করা যায় না, বিধায় এই মিটিং গুলো করে একটা বাইন্ডিংস আনতেছে সবাইকে। কারণ হচ্ছে যেহেতু ফেরত আসবেন, নেত্রী বলেছেন যে সমস্ত নেতাকর্মীদেরকে নিয়ে উনি দেশে ফেরত যাবেন। সমস্ত নেতাকর্মী বলতে 500-700 নেতাকর্মীও এখন দেশের বাইরে নেই, সবাই দেশে আছে। যারা আছে তারা সবাই যাবে। নেত্রী বলছে আমি আত্মসমর্পণ করবো, নেতারাও আত্মসমর্পণ করবে। এখন আপনারা অনেকে আমাদের জিজ্ঞেস করছেন যে, আমাকেই অনেকে জিজ্ঞেস করছেন, তো আমি জানি যে অনেকে জিজ্ঞেস করছেন যে নেত্রী আসলে আমাদের উপর নির্দেশনা কি, এই কি সেই কি। দেখেন, আগে আমাদের বিচার করতে হয় কি আমাদের শত্রু কারা। সর্বপ্রথম আপনি যদি শত্রু চিহ্নিত করতে না পারেন, তাহলে আপনি বুঝবেন না যে আপনি করবেন। এখন নেত্রী যখন দেশে যাবে, আমাদের শত্রু প্রথম তো সরকার, তারেক জিয়া সরকার আমাদের শত্রু। কারণ তারা আমাদের জন্য ঢাকা এয়ারপোর্ট বলেন, বর্ডার বলেন, নৌপথ বলেন, রেলপথ বলেন, কোথাও যায় আমাদের জন্য ফুল নিয়ে দাঁড়ায় থাকবে না যে এসো এসো গো গান গাইয়া ফুল ছিটাই গো, এরকম তো করবে না। ঠিক আছে না? পুলিশ ওদের ওই সক্ষমতা নাই যে আবার আমাদের পিঠে ঘর তোলার। কিছু কিছু হুমকি দুমকি তো দেখাবে। ওই যে বাঘ যেমন দেখেন না, বাঘ জঙ্গলে যখন বয়স থাকে তখন খুব তেজি দৌড়ায়, বুড়ো হয়ে গেলে একটু হাউ হাউ করে, ওই রকম পুলিশের অবস্থা। আর সেনাবাহিনী হয়তো একটু নড়াচড়া করলো, তারা খুব একটা বেশি কিছু করবে না। তাহলে আমাদের শত্রু কারা? বিএনপি। আমাদের শত্রু কারা? জামাত ইসলামী, মৌলবাদী শক্তিটা আমাদের শত্রু। এবং আইএসআই জঙ্গি। আইএসআই, পাকিস্তানের আইএসআই যারা আছে তারাও কিন্তু কাজকাম শুরু করছে। তারা এই জঙ্গিগুলো লাগাবে আমাদের পিছনে, কারণ তারা জানে যে যদি আওয়ামী লীগ আইসা যদি মাজার সোজা করে দাঁড়ায় যায়, তাহলে এই জঙ্গিদের অবস্থা খারাপ। এটা জানে, আমাদের সহযোগিতা করবে। আমাদের সহযোগী অবভিয়াসলি এখন আপনারাও বলতে পারেন, আমরাও বলতে পারি যে আমাদের কিছু ইনফরমেশন দিবে, সহযোগিতা করবে, কিন্তু ভারত এসে যুদ্ধ করবে না আপনার আমার দিন। কিছু লোক মিডিয়া ব্যক্তিত্বের মধ্যে ধরেন কিছু কিছু মিডিয়া ব্যক্তিত্ব যারা 5ই আগস্টের আগে আওয়ামী লীগ এন্ট্রি হয়ে গেছিলেন, তাদের মধ্যে যারা যারা অপমানিত হয়েছেন এরপরে, এরা কিছু কিছু লোক আমাদের সহযোগিতায় নামবে। সে আগেই ভালো ছিলাম কথার মতো। এছাড়া যেসব নর্মাল লোক যে আওয়ামী লীগ করছে হয়তো সমর্থন করে, এইসব লোক, এই যে হাজার হাজার লোক চাকরি গেছে, শিক্ষক মিক্ষক, এরা অন্তত কিছু করতে না পারো মৌন সমর্থন দিবে। এরা আপনাদের মিছিল মিটিং এসে রাস্তায় দাঁড়ায় হয়তো 2টা পানির বোতল দিয়ে যাবে চুপে চাপে, নিরীহ লোকেরা। বাকি আমজনতা, রিক্সাওয়ালা টিক্সাওয়ালা, তারপর ট্যাক্সি ড্রাইভার, মানে গরিব মেহনতি মানুষ, এরা আবার আপনাদের সাথে আসবে, কিছু কিছু হেল্প করবে। 100% সবাই নাইমা আপনাদের সাথে যুদ্ধে বন্দুক ধরবে না। যুদ্ধে বন্দুক সবাই ধরে না, সৈনিক বন্দুক ধরে, আমজনতা ধরে না। কিন্তু আমজনতা ব্যাটেল ফিল্ডে অন্য কাজ করে দেয়, কেউ খাবার দেয়, কেউ পানি দেয়, কেউ চিকিৎসা সেবা দেয়, কেউ ট্রিটমেন্ট দেয়। এইটা তাহলে আমাদের শত্রু হচ্ছে যে মূলত আইএসআই এর এজেন্ট যেগুলো আছে বাংলাদেশে, মৌলবাদী যেগুলা, এই টার্কিশ এজেন্ট, পাইক্কা এজেন্ট, এগুলা, সাথে বাংলাদেশের মৌলবাদী গুলা, এই এনসিপির গুন্ডা, এগুলোর কথা কয়া লাভ নেই, এগুলো মুতের সাথে বাইসা যাবে। বিএনপি বিএনপি আমি প্রশাসনের একটা অংশ হয়তো চাইবে। কারণ কি জানেন, গত 2 বছরে তারা যারা খাইছে বা যা খাইতেছে, এখনো যা খাইতেছে, তারা কি এমনি এমনি ছেড়ে দিবে মনে করেন? ছেড়ে দিবে না। তারাও কিন্তু একটা মরণ কামড় দিবে। এই মরণ কামড় তারাও চাইবে না যে বাবারে এটা ছেড়ে দিয়ে, তো তারা জানে যে তাদের সবার বিচার হবো, এখানে কেউ ইন্ডিমিউনিটি পাবে না, এটা জানে। সুতরাং তারাও ছেড়ে দেবে, তারা মরণ কামড় দিবে, আর সেই মরণ কামড় আবার আমরাও দিতে হবে। দর্শক, যথারীতি স্বাগত জানাচ্ছি সাজ্জাদ কাদির আমাদের চ্যানেলে। বিগত 2 মাস ধরে বাংলাদেশ ও ভারতের রাজনৈতিক অন্দরে একটি প্রশ্নই সবচেয়ে বেশি ঘুরপাক খাচ্ছে, শেখ হাসিনা কি তবে সত্যি দেশে ফিরছেন, আর ফিরলে ঠিক কিভাবে? গত পরশু 10 জুলাই শুক্রবার আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সে দেওয়া শেখ হাসিনার একটি সাক্ষাৎকার পুরো সমীকরণ ওলটপালট করে দিয়েছে। সেখানে তিনি সুনির্দিষ্টভাবে দেশে ফেরার সময় ঘোষণা করেছেন, যা ঢাকা থেকে দিল্লি 2 দেশের সরকার এবং রাজনৈতিক অঙ্গনে এক রাজকীয় তোলপাড় সৃষ্টি করেছে। একদিকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন ইউনূস সরকারের পর এখন তারেক রহমান সরকার দায়িত্ব নিয়েছে, অন্যদিকে ভারতের মাটিতে অবস্থান করছেন শেখ হাসিনা। বাংলাদেশের অন্দরে এখন কান পাতলেই শোনা যাচ্ছে এক চরম রাজনৈতিক ও আইনি টানাপোড়েনের গল্প। একদিকে শোনা যাচ্ছে বিমানবন্দরেই তাকে গ্রেপ্তার করার হুঁশিয়ারি, অন্যদিকে সুপ্রিম কোর্টের আইনজীবীরা বলছেন সম্পূর্ণ ভিন্ন কথা। বাংলাদেশ কি তবে এখন
এক দেশে দুই প্রধানমন্ত্রীর এক অভূতপূর্ব ও জটিল সমীকরণের মুখোমুখি। কি চলছে পর্দার আড়ালে? আজকের এই বিশেষ বিশ্লেষণী ভিডিওতে আমরা প্রতিটি লাইন ধরে ধরে উন্মোচন করব এই জটিল রাজনৈতিক দাবার চাল। শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। শেখ হাসিনার এই আকস্মিক ঘোষণার পর বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এবং বর্তমান সরকার কিন্তু হাত গুটিয়ে বসে নেই। এক এক পক্ষ থেকে আসছে এক এক রকম বিস্ফোরক বক্তব্য। প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গণমাধ্যমকে অত্যন্ত স্পষ্ট ভাষায় জানিয়েছেন হাসিনার অপরাধের ব্যাপারে কোর্ট বা আদালতি চূড়ান্ত সিদ্ধান্ত নেবে, অর্থাৎ বিএনপি পুরো বিষয়টিকে আইনি প্রক্রিয়ার ওপর ছেড়ে দেওয়ার বার্তা দিচ্ছে। অন্যদিকে জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া মোহাম্মদ গোলাম পরোয়ার এই ফেরার বার্তার পেছনে এক গভীর ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন। তার মতে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বক্তব্যের পেছনে একটি অন্তর্নিহিত রহস্য এবং ষড়যন্ত্র যেমন থাকতে পারে, তেমনি দেশের অভ্যন্তরীণ রাজনীতিরও কেউ কেউ এই ষড়যন্ত্রের অংশ হতে পারে। তিনি আরো একটি বিতর্কিত ইঙ্গিত দিয়ে বলেছেন যে বিএনপি বা বর্তমান সরকারের কোনো অংশ যে এই ষড়যন্ত্রের সাথে যুক্ত নেই, এটা তারা পুরোপুরি বিশ্বাস করতে পারছেন না। অর্থাৎ ভেতরের কোনো গোপন আতাত রয়েছে কিনা তা নিয়ে রাজনৈতিক মহলে সন্দেহের তীর ছুড়ে দেওয়া হয়েছে। অন্যদিকে নয়া রাজনৈতিক দল এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সরাসরি দিল্লিকে কঠোর বার্তা দেওয়ার দাবি তুলেছেন। তিনি বলেছেন, দিল্লিকে কঠোরভাবে বাংলাদেশ সরকারের বার্তা দেওয়া উচিত। শেখ হাসিনা ফাঁসির রায় দণ্ডিত একজন আসামি। দিল্লিতে বসে থাকা অবস্থায় তিনি কোনো ইন্টারভিউ বা কর্মসূচি ঘোষণা করতে পারেন না। নাহিদ ইসলামের স্পষ্ট অভিযোগ, শেখ হাসিনার এই ধরনের বক্তব্য বাংলাদেশের ভেতরে চরম অস্থিতিশীলতা তৈরি করছে। কিন্তু শেখ হাসিনা কি চাইলে টিকিট কেটে সাধারণ মানুষের মতো দেশে চলে আসতে পারবেন? আজকেই এই বিষয়ে একটি মোক্ষম জবাব দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। আজ রোববার নিজ কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি পরিষ্কার জানিয়েছেন, সাবেক প্রধানমন্ত্রী ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনা বাংলাদেশ ও ভারতের সরকারের পারস্পরিক সমঝোতা ছাড়া দেশে এসে সরাসরি আত্মসমর্পণ করতে পারবেন না। চিফ প্রসিকিউটরের বক্তব্য, শেখ হাসিনা বর্তমানে ভারত সরকারের নিয়ন্ত্রণে নির্বাসিত অবস্থায় রয়েছেন। আজকে কিন্তু চিফ প্রসিকিউটর বলেননি যে তিনি পলাতক, পালিয়ে গেছেন ইত্যাদি বলেননি। নির্বাসনে ভারত সরকারের নিয়ন্ত্রণে আছেন এটি বলেছেন। কাজেই তিনি সাধারণ নাগরিকের মতো ইচ্ছা করলেই বাংলাদেশে ফিরতে পারবেন না। তাকে দেশে আসতে হলে বাংলাদেশ ও ভারত সরকারের কূটনৈতিক ও আইনি প্রক্রিয়ার মাধ্যমে আসতে হবে। আর দেশে পা রাখা মাত্রই বিমানবন্দরেই তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে। সরকার বা আইনি বিশেষজ্ঞরা যাই বলুন না কেন, ভেতরের খবর হলো শেখ হাসিনা কিন্তু তার দেশে ফেরার প্রস্তুতি ভেতরে ভেতরে ঠিকই নিচ্ছেন। তবে এখানে রয়েছে এক বিরাট আইনি জটিলতা। আপনারা নিশ্চয়ই জানেন, শেখ হাসিনা দেশ ছাড়ার পরপরই তৎকালীন ইউনূস সরকার তার বাংলাদেশি পাসপোর্ট বাতিল করে দিয়েছিল। ফলে এখন কোন বিমান সংস্থার বিমানে চড়ে যদি তিনি দেশে আসতে চান, তবে তার একটি বৈধ আইনি নথির প্রয়োজন হবে, যাকে বলা হয় ট্রাভেল পাস। সূত্র মারফত জানা যাচ্ছে যে আগামী সেপ্টেম্বর অক্টোবর নাগাদ শেখ হাসিনা ভারতের নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাই কমিশনে এই ট্রাভেল পাসের জন্য আনুষ্ঠানিক আবেদন করতে পারেন। এখন প্রশ্ন হলো, বর্তমান তারেক রহমান সরকার কি তাকে এই পাস দেবে? বিশ্লেষকরা বলছেন, ইউনূস সরকার যেখানে শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারত সরকারকে বারবার চিঠি পাঠিয়েছিল, সেই ধারাবাহিকতা বজায় রাখতে গিয়ে বর্তমান তারেক রহমান সরকারের পক্ষে তাকে ট্রাভেল পাস না দিয়ে কোনো উপায় থাকবে না। কিন্তু এর উল্টো পিঠও আছে। দুই দেশের মধ্যে বন্দি বিনিময় চুক্তি থাকা সত্ত্বেও শেখ হাসিনাকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের হাতে তুলে দিতে ভারত সরকারের যে কোনো আগ্রহ নেই, সেটাও কিন্তু বর্তমান পরিস্থিতিতে অত্যন্ত স্পষ্ট। বন্দি বিনিময় চুক্তির কথা বলা হয়, সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে এখনকার, আগের ইউনূস সরকার। সেই বন্দি বিনিময় চুক্তি কার জন্য, কাদের জন্য, সেটাও বুঝতে হবে। নিশ্চয়ই একজন রাষ্ট্রনায়কের জন্য নয়। এখানেই শেষ নয়, অনেক বিজ্ঞজনের ধারণা শেখ হাসিনার ফেরাটা আর 10 জন সাধারণ নাগরিকের মতো হবে না। অনেকেই প্রশ্ন তুলছেন, তিনি যখন দেশ ছেড়েছিলেন তখন কি টিকিট কেটে সাধারণ বিমানে গিয়েছিলেন? নিশ্চয় না। বাংলাদেশ সেনাবাহিনী সামরিক বিমানে করে সসম্মানে
প্রধানমন্ত্রী হিসেবেই তাকে ভারতে রেখে এসেছিল। তাই অনেকের মতে তিনি যদি ফেরেন তবে সেই একই মর্যাদায় বা সামরিক প্রক্রিয়াতেই ফিরবেন। এই প্রসঙ্গে সুপ্রিম কোর্টের আইনজীবী মহসিন রশিদ তার একটি ফেসবুক স্ট্যাটাসে গতকালকে অত্যন্ত চাঞ্চল্যকর ও গভীর এক বিশ্লেষণ তুলে ধরেছেন। তার ইংরেজি বক্তব্যটির সারমর্ম উল্লে দাঁড়ায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেননি, বরং তাকে হেলিকপ্টারে করে পুরনো বিমানবন্দরে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে C-130 সামরিক বিমানে করে ভারতে পাঠানো হয়। ভারতে পৌঁছানোর পর দিল্লির কাছে ভারতীয় বিমান বাহিনীর একটি ঘাঁটিতে তার বিমানটি অবতরণ করে, যেখানে ভারতের কেন্দ্রীয় মন্ত্রী মিস্টার অজিত দোভাল নিজে তাকে স্বাগত জানান। এখানে আমি একটু আইনজীবী মহসিন রশিদের সাথে যুক্ত করে নেই যে ভারতে যখন কোনো বিদেশি অতিথি ভ্রমণে আসেন, ভারত ভ্রমণে, সেটি মার্কিন প্রেসিডেন্ট থেকে শুরু করে বাংলাদেশের প্রধানমন্ত্রী পর্যন্ত, বিমানবন্দরে তাদেরকে রিসিভ করেন ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী মর্যাদা সম্পন্ন একজন মানুষ। খেয়াল করে দেখুন, শেখ হাসিনা যখন ভারতে গেলেন সামরিক বিমানে চড়ে, সেখানে তাকে ভারতের একটা সামরিক বিমান ঘাঁটিতে রিসিভ করলেন ভারতের একজন ক্যাবিনেট মিনিস্টার। অর্থাৎ ভারত তাকে কিভাবে রিসিভ করলো? একজন প্রধানমন্ত্রী হিসেবে কিন্তু ভারত তাকে রিসিভ করেছে। এরপর তাকে নয়াদিল্লিতে নিয়ে যাওয়া হয়, যেখানে তিনি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রীর সমতুল্য সুযোগ সুবিধা ও প্রোটোকল উপভোগ করছেন। এটি আইনজীবী মহসিন রশিদের কথা। এটি মনে রাখা গুরুত্বপূর্ণ যে তিনি ভারতে কোনো রাজনৈতিক আশ্রয় চাননি এবং শরণার্থী হিসেবেও সেখানে নেই। একই সাথে এক বিশাল রাজনৈতিক ইঙ্গিত দিয়ে ভারত সরকার কিন্তু বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকেও আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি জানিয়েছে। তারা তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে কার্যভার গ্রহণ করায় তাকে অভিনন্দন জানিয়েছে এবং তাকে ও তার পরিবারকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছে। এমনকি তারেক রহমানের শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারতের স্পিকার নিজে উপস্থিত ছিলেন, লোকসভার স্পিকার ওম বিড়লা, যা এই আনুষ্ঠানিক স্বীকৃতির গুরুত্বকে আরো বাড়িয়ে দেয়। আইনজীবী মহসিন রশিদের মতে এর ফলে বাংলাদেশ এখন এক নজিরবিহীন ও অদ্ভুত রাজনৈতিক পরিস্থিতির মুখোমুখি।